একটি কুয়োর মধ্যে একটা শয়তান থাকতো এবং সেই শয়তানটাকে গ্রামবাসীরা ভগবানের মতো পুজো করত। কিন্তু সেখানে একটা প্রথা ছিল, বাচ্চা মেয়েদের বলি দেওয়া হতো, যার ফলে শয়তানের অসুস্থতা দূর হতো। কিন্তু এর মাঝেই ঘটে যায় একটি ঘটনা। একটি মা 7 বছর আগে যে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল তাকে আবার তুলে নিয়ে আসা হয়। তাকে এবং তার মেয়েকে পুনরায় বলি দেওয়ার জন্য রেডি করা হয়। তাই কিভাবে সে বাঁচলো আর তার মেয়েকে বাঁচালো, এই কাহিনীটি দেখতে আজকের এপিসোড শুনুন। সেটির নাম ছড়ি পার্ট 2 এর সেকেন্ড এপিসোড। এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। আমি রাজবীরকে যখন বিভিন্ন প্রশ্ন করতে থাকি তখন দ্বিতীয় দরজা থেকে অনেক মহিলার চিৎকারের আওয়াজ আসে, যেটা সবাই শুনে ভয় পেয়ে যায়। তারপর আমাকে কয়েকজন বাচ্চা ছেলে একটা অন্ধকার ঘরে বন্দি করে দেয় এবং আমাকে ওরা বলে চিৎকার করবে না, না হলে ও জেগে যাবে। তার কিছু সময় পর ওইদিকে ঈশানীকে একটি অন্য রুমে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে সালিন নামের একটা বাচ্চা হাতে করে একটি তরল নিয়ে আসে, যেটা দাসিমা পাঠিয়েছিল। আর ওই তরল পদার্থটি ওকে 3 দিন ধরেই খেতে হবে, আর অন্য কিছু কিন্তু খেতে দেয়া হবে না। তখন সালিনকে ঈশানী তার মায়ের কথা জিজ্ঞাসা করতে তখন সে বলে, এবার দাসীই তোমার মা, তাই এখন আমারও মা ওই দাসী। কিন্তু সালিন বেঁচে আছে কারণ সে ছেলেও নয় আর মেয়েও নয়, সে হচ্ছে ট্রান্সজেন্ডার। অন্যদিকে আমি বাইরে বেরোনোর জন্য চেষ্টা করতে থাকি, কিন্তু হঠাৎ আমার সামনে দাসী চলে আসে আর সে আমাকে বলে চুপচাপ এখানেই যেন পড়ে থাকি, যতদিন না রাজবীর আমায় মেরে ফেলছে। সে আরও বলে আমার মেয়ের মধ্যে কিছু শক্তি রয়েছে, ফলে ওর বলি দেওয়ার পরই সব ঠিক হয়ে যাবে। তারপর আমি দাসীকে বিভিন্নভাবে প্রশ্ন করতে থাকায় সে তার নিজের ভয়ানক রূপ ধরে আর বলে তোর মেয়ে এখন আমার, তুই ভুলে যা ওকে। তারপর গেট বন্ধ হয়ে যায়। তারপর দাসী ঈশানীর কাছে যায় এবং এক প্রকার জোর করেই তাকে রসটা খাইয়ে দেয়। তারপর দাসী চলে যায় প্রধানের কাছে, কিন্তু প্রধানের দরজাটা একটা বিশেষ মন্ত্রের মাধ্যমেই খুলতো। তাই মন্ত্র পড়ার পর যদি দরজা খুলে যেত তাহলে বোঝা হতো যে প্রধান ভেতর থেকে আসার অনুমতি দিয়েছে। দাসী প্রধানকে বলে মেয়েটা রস খেয়ে নিয়েছে, ও অন্য সবার থেকে একদমই আলাদা, ও মরবে না। তারপর ও প্রধানকেও কিছু একটা কালো তরলের মতো খাইয়ে দেয়, যেখানে প্রধানের ঝলক দেখা যায়। তার শরীর দেখে মনে হচ্ছিল যেন সেটা গলতে শুরু করেছে, আর সে নর্মাল মানুষের থেকে খুবই লম্বা। এরপর এদিকে আমি সাইডের দরজা দিয়ে আমার মেয়ের গলা শুনতে পাচ্ছিলাম। ওখানে পড়ে থাকা একটা টর্চ নিয়ে আমি এগিয়ে যাই। ওটা সুড়ঙ্গের মতো একটা জায়গা ছিল, যেটা ভুলভুলাইয়া টাইপের ছিল। আসলে গ্রামবাসীরা এই কুয়োর ভেতরে থাকতো। তারপর ঈশানীর গলা শুনতে পেয়ে সামনের দিকে যতই এগোই ততই রাস্তা হারিয়ে ফেলতে থাকি। ওইদিকে ঈশানীর ওপর শালীন নজর রাখছিল, কিন্তু অন্য সব বাচ্চারা এসে ওকে রাগাতে থাকে এবং তাদের পেছনেই শালীন ছুটে পালিয়ে যায়। এই সুযোগে ফাঁকা দরজা পেয়ে ঈশানীও পালিয়ে যায়। তারপর সেই সুড়ঙ্গের মধ্যে এসে পড়ে, যেখানে সে 3টে বাচ্চা মেয়ের ছায়া দেখতে পায়। তারা আবার বলে মা ডাকছে, মা ডাকছে, এবং ওদের পেছন পেছন ঈশানী ছুটতে থাকে। আমি তারপর হঠাৎ ঈশানীকে দেখতে পাই এবং ঈশানীকে দেখে জড়িয়ে ধরি, কিন্তু ঈশানী ওটা ছিল না। সেই 3টে বাচ্চার আত্মার মধ্যে একজন ছিল, যেটা দেখে আমি হতবাক হয়ে যাই। ওইদিকে ঈশানী 3টে মেয়ের পেছন পেছন গিয়ে মেন দরজা দেখতে পায়, যেখান থেকে সূর্যের আলো আসছিল। কিন্তু ঈশানী প্রথমে যেতে চায় না, কারণ তার মা তাকে বারণ করেছিল যে একদম তুমি রোদে বেরোবে না। তবুও ঈশানী বাইরে বেরিয়ে যায়, যার ফলে সূর্যের আলোতে তার চামড়া পুড়তে শুরু করে। কিছুক্ষণ পর দাসিমা ঈশানীর কাছে যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে না পেয়ে খুবই ঘাবড়ে যায় এবং হঠাৎ করেই দাসিমার কালো ছায়া, মানে তার আসল রূপটা, যেটা তার বডি থেকে বাইরে বেরোতে পারতো আবার ভেতরে ফিরে আসতে পারতো, সেটা ঈশানীকে খুঁজতে বেরোয় এবং কালো ছায়া ঈশানীকে কুয়োর সিঁড়ির মধ্যে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তারপর আবার দাসিমার শরীরে ফিরে আসে। এরপর দাসী চলে যায় ঈশানীকে আনতে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় যে দাসীর ত্বকও সূর্যের আলোতে পুড়ে যাচ্ছিল, যেটা পুরোপুরি একই কন্ডিশন ছিল ঈশানীর মতো। এরপর দাসী নিজের ও ঈশানীর চিকিৎসা করে, ঘায়ের ওপর কিছু গাছের পাতার পেস্ট লাগাচ্ছিল। এরপর ওখানে পঞ্চায়েত আসে এবং সে বলে এই মেয়েটি বেঁচে যাবে তো, কারণ আগের 3টে বাচ্চা মেয়ে মারা গেছে, সেটা আবার আপনার হাতে। তারপর দাসী বলে এর কিছু হবে না, এর মধ্যে আলাদা কিছু শক্তি রয়েছে, ফলে প্রধানের হারানো শক্তি সবই ফিরে আসবে, প্রধান আবার আগের মতো হয়ে যাবে।
এরপর অন্যদিকে সমর একলাই আক্ষেতের মধ্যে ঢুকে পড়ে এবং কুয়ো খুঁজে পেয়ে ওটার মধ্যে ঢুকতে থাকে। আর সে সেই সুড়ঙ্গের মধ্যে চলে আসে, সেই ভুলভুলাইয়াতে। সমর আগে থেকেই পুলিশ কনস্টেবলদের ইনফর্ম করে দিয়েছিল যদি না কাল সে বিকেলের মধ্যে ফিরে আসে তাহলে পুরো ফোর্স নিয়ে যেন এই লোকেশনে সে চলে আসে। কিন্তু ওদিকে ঈশানী ওই তরল পদার্থটিকে স্যুপ ভাবছিল, তাই সে দাসী মায়ের কাছে একটা গল্প শুনতে চায় যাতে সে পছন্দ না হওয়া সত্ত্বেও সেই স্যুপটা খাবে, কারণ এইভাবেই তার মা তাকে স্যুপ খাওয়াতো। তারপর দাসীমা একটি কাহিনী শোনায়। অনেক বছর আগে এই গ্রামের রাজার কোনো সন্তান ছিল না, যার জন্য সে সূর্য ভগবানের কাছে অনুরোধ করছিল যাতে তাদের একটা সন্তান হোক। কিন্তু হয় এমন, তারা চেয়েছিল ছেলে কিন্তু হয়েছিল মেয়ে। সেই জন্য রাজাটি সূর্য ভগবানকে গালিগালাজ এবং উল্টোপাল্টা কথা বলে এবং মেয়েটিকে কুয়োর ওপরে রেখে দিয়েই চলে যায়। সূর্য ভগবান খুব রেগে গিয়ে মেয়েটিকে পোড়াতে থাকে, কিন্তু মেয়েটি খুব শক্তিশালী ছিল তাই সে মারা যায় না। তারপর রাত হয়ে যায় এবং একটা আদিম মানুষ এসে তাকে নিয়ে যায় এবং নিজের শক্তি দিয়ে মেয়েটিকে ঠিক করে দেয়। ওই আদি মানবটি আসলে একটা রাজকুমার ছিল। সে ওই বাচ্চা মেয়েটিকে তার কাছেই রাখে। যখন মেয়েটি বড় হয় তখন তাকে আদি মানবের সেবা দিতে হয়। এখানে অনেক বাচ্চা মেয়ে আসতে থাকে এবং যেতে থাকে। যাকে প্রধানের পছন্দ হয় তাকেই ওনার কাছে সেবা করার জন্য রেখে দেয় এবং তাকে বউ বানিয়ে শক্তি দেয়। তারপর দাসী বলে এখন প্রধান মহাশয় খুবই অসুস্থ রয়েছেন, সেই জন্য ঈশানীকে প্রধানের কাছে সেবা দেওয়ার জন্য পাঠানো হবে। যদি পছন্দ হয়ে যায় ওনার তাহলে ঈশানীকে শক্তি দিয়ে দেবে। তারপর ঈশানী বলে তার পরীদের মতো ডানা চাই যাতে সে উড়ে যেতে পারবে। দাসী তখন বলে হ্যাঁ অবশ্যই, যদি তোমায় প্রধান মহাশয়ের পছন্দ হয় তাহলে তোমায় ডানা দিয়ে দেবে। তা শুনে ঈশানী তো খুবই খুশি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ঈশানীর পেটে খুবই ব্যথা শুরু হয়। ওইদিকে আমি ঘুরতে ঘুরতে একটা ঘরের মধ্যে এসে যাই যেখানে অনেক মহিলার আত্মা দেখতে পাচ্ছিলাম, যাদের ওই রুমের মধ্যে এনে প্রাণে মেরে ফেলা হয়েছিল। শুধু এটাই নয়, ওদের বাচ্চা মেয়েদেরও এনে তাদের আলাদা আলাদা রকমভাবে ব্যবহার করে মেরে ফেলা হয়েছিল, যার ফলে আত্মারা এখানেই বন্দী হয়ে রয়ে গিয়েছে। তারা বেরোনোর জন্য বা মুক্তি পাওয়ার জন্য বারবার চিৎকার করত, কিন্তু এরপর যা দেখি তা অনেকটা এই রকম ছিল। ওখানে রানী ভয়ে ভয়ে এদিক ওদিক ছুটতে থাকে। তারপর রাজবীর এসে তার গলা কেটে দেয়। আমি কিছু বোঝার আগেই যখন তাকিয়ে দেখি তখন দেখি রাজবীর অদৃশ্য হয়ে গেছে। তখন আর বুঝতে বাকি রইল না যে আমাকে আত্মারা এটা দেখাচ্ছে যে তাদের সঙ্গে কি কি হয়েছিল। কিন্তু তারপর হঠাৎ আসল রাজবীর আমার সামনে আসে এবং আমাকে চাবুক দিয়ে মারতে থাকে। এরপর দাসী আসে, সে আমাদের বলে ঈশানী এখন বলি দেওয়ার জন্য তৈরি, কারণ ও এখন বড় হয়ে গেছে, কারণ ওর এখন জোর করে প্রথম পিরিয়ড আনা হয়ে গেছে। এটা শুনেই আমি পুরো অবাক হয়ে যাই, কিন্তু আমি বারবার ওই দাসীমাকে বলি ও এখন 7 বছরের বাচ্চা মেয়ে, ওকে ছেড়ে দিন। কিন্তু রাজবীর আমায় এত মারে আমি পুরো অজ্ঞান হয়ে যাই। তারপর এদিকে দাসী প্রধানকে ঈশানীর প্রথম পিরিয়ডের ব্লাড দেখায় যাতে প্রধান স্বীকার করে নেয়। তারপর অন্যদিকে পঞ্চায়েত সবাইকে বলে আজ সেই তৃতীয় রাত, আজকেই সব ঠিক হয়ে যাবে। এইদিকে আমার হালকা হালকা জ্ঞান ফেরে, আমার গোটা শরীর দিয়ে এবং মুখ দিয়ে রক্ত ঝরে যাচ্ছিল। তারপর আমি সেই কুয়োর জলের মধ্যে পড়ে যাই এবং জলের ওপরে জমে থাকা কেমিক্যালসের লেয়ার ফেটে যায়। আমি কুয়োর গভীরে যেতে থাকি আর নিচে যা দেখি তা কখনোই প্রত্যাশা করিনি। নিচে সব মহিলার লাশ ছিল এবং রানীরও লাশ ছিল। তারপর এটা দেখে আমি যখন জলের ওপরে উঠে আসতে থাকি তখন দেখি সব মহিলার আত্মা এবং রানীরও আত্মা আমাকে ঘিরে ধরেছে। তারপর সবাই আমার মাথায় হাত রাখে। আসলে তারা বোঝাতে চাইছিল যে তাদের একমাত্র আশা ভরসা আমিই ছিলাম। ওই দিন রাতেই ওদিকে পঞ্চায়েত কাকা রাজবীরকে বলে যেন তেন প্রকারে সাক্ষীকে এখানে আনতেই হবে, যাতে সবার সামনে ওর গলা কেটে সবাইকে এটা শিক্ষা দেয়া যায় যে আর কেউ যেন প্রথা ভাঙার ভুলটা না করে। ওদের কথা শালীন শুনে নেয় এবং সে যখন সাক্ষীর কাছে যেতে থাকে তখন সমর ওকে ধরে এবং জিজ্ঞাসা করে। তখন শালীন সমরকে বলে প্রধান আসলে একটা আদিম মানুষ আর এই গ্রামের সবাই প্রধানেরই বংশের লোক, কিন্তু ও রোদে যেতে পারে না, সেই জন্য তাকে রাতের রাজকুমার বলা হয়। এখন উনি অসুস্থ, তাই ঈশানীর বলি দেওয়া হলেই মানে ঈশানীকে ওর সাথে বিয়ে দিতে হবে। যদি ঈশানী বেঁচে যায় তাহলে তার পরবর্তী দাসী হবে, কিন্তু আজ পর্যন্ত কেউই বাঁচেনি। এটা শুনেই সমর বলে আমায় সাক্ষীর কাছে নিয়ে চলো। তখন শালীন সমরকে সাক্ষীর কাছে নিয়ে যায়, কিন্তু এদিকে ঈশানীকে বউ সাজিয়ে নিয়ে যাওয়ার জন্য সবকিছুই তৈরি করে তাকে রেডি করা হয়। কিন্তু ঈশানী বারবার সেই 3টে মেয়ের আত্মাই দেখতে পাচ্ছিল যাদেরকে এখানে মেরে ফেলা হয়েছিল।
বিয়েতে যেমন করা হয় সবাই সেই রকমভাবেই আনন্দে মেতে উঠেছিল। তারপর সবাই প্রধানের ঘরে আসে এবং কিছু নিয়মবিধি পূরণ করে, আর ওখানের সবাই হাতের মধ্যে ক্রস বানিয়ে তাক 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 বলছিল। অন্যদিকে রাজবীর আমাকে আনতে আসে এবং ওর সাথে আমার সিঁড়িতেই দেখা হয়ে যায়। তারপর সে আমাকে বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমি তাকে আটকে খুব মারতে থাকি, আর এক পর্যায়ে এমন আসে ওকে আমি মেরে ফেলি। আসলে সব মায়ের শক্তি কিন্তু আমার মধ্যে এসে গিয়েছিল, তাই আমি এটা করতে পেরেছিলাম। তারপর আমি যখন বাইরে বেরোই দেখি সমর দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেখানে পঞ্চায়েত কাকা সমেত সবাই এসে যায়, কারণ তারা জেনে গিয়েছিল যে পুলিশ এসে গেছে। সমর আমাকে ঈশানীর কাছে যেতে বলে। তারপর শালীন আমাকে পেছনের দরজা দিয়ে প্রধানের ঘরে নিয়ে যায়। দাসী ঈশানীকে প্রধানের ঘরের ভেতরে ঢুকিয়ে দেয়। তারপর আমার দিকে তার কালো ছায়া মূর্তিটি ছেড়ে দেয়। এরপর সব আত্মা দাসীর কালো শয়তানটির সাথে লড়তে থাকে। তখন আমি দাসীকে বলি যে ও একজন দাসী, যে চাকরের মতো কাজ করবে, তাই ওর ওখানে কোনো দাম নেই বা কোনো সম্মানও নেই। তারপর আমি দাসীকে দূরে ছুঁড়ে ফেলে দিই এবং আমি প্রধানের ঘরের দরজার চেনগুলো ধরে টানতে থাকি, কিন্তু ওটা একার দ্বারা সম্ভব নয়। তা দেখে সমস্ত মায়ের আত্মা দরজা টেনে ছাড়িয়ে দেয়। এরপর ভেতরে এসে ঈশানীকে বাঁচিয়ে নিই। ওকে একটা বাস্কের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। প্রধান আমার রূপ ধরেই আমাকে ভয় দেখানোর চেষ্টা করে এবং ঈশানীকে টেনে নিয়ে গিয়ে সেই বাক্সের মধ্যে বন্দি করে দেয়। যখন গিয়ে বাক্সটা খুলি তখন প্রধান আমার চোখে লাল মতো কিছু একটা জিনিস ছুঁড়ে মারে, যার ফলে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। এরপর প্রধান দেখায় তার আসল রূপ। সে ঈশানীকে বশ করে নিয়ে তার জীবন শক্তিকে খেতে থাকে। শুধু যা দেখছিলাম তা আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না। দেখি সেই বড় মূর্তিকায় একটা রাক্ষসটি আমার মেয়ের জীবন শক্তিকে যেন কেমনভাবে টেনে নিচ্ছিল। এই অবস্থায় আমি যখন কিছু করতে পারছিলাম না, তখনই দেখি দাসী এসে প্রধানকে আঁকড়ে ধরে, যার ফলে প্রধান একদম দুর্বল হয়ে পড়ে। আসলে ঈশানীকে দাসী বাঁচিয়েছিল। ওইদিকে সমর তার পুলিশ টিম নিয়ে পঞ্চায়েত কাকাকে অ্যারেস্ট করে, আর তখনই আমার কাছে দাসীমা আসে, আর সে আমাকে বলে এবার আর কোনো বাচ্চা মেয়েকে আমি দাসী হতে দেবো না। তারপর আমরা তিনজনেই কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসি, কিন্তু হঠাৎ আমার পায়ে শিকল দিয়ে সেই শয়তানটি আমাকে কুয়োর ভেতরে টেনে নিয়ে যেতে থাকে। কিন্তু আমি দাসীকে এটা বলে যাই এই প্রধানকে শেষ করতে হবে, না হলে এটা কখনোই শেষ হবে না। তারপর পুরো কুয়ো ভাঙতে শুরু করে এবং আমি প্রধানের দিকে যেতে থাকি, আর বুম, এখানেই মুভি শেষ হয়ে যায়। তো সাক্ষী প্রধানকে হারাতে পারবে কিনা বা সেই প্রধানের কালো ছায়ার সাথে পেরে উঠবে কিনা, এইসব কিছুই দেখানো হয়নি। তাই আমার কিন্তু মনে হয় এর সাথে যখন সমস্ত মহিলা আছে বা সমস্ত মহিলার আত্মা যখন আছে, তাই সাক্ষী হয়তো আবার বেঁচে ফিরে আসতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল ছোড়ি 2 মুভির গল্প। সত্যি খুব অসাধারণ গল্প ছিল কিন্তু এটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর কে কে এই মুভিটি অলরেডি দেখে ফেলেছেন, তাও আপনি শুনতে এসেছেন, তারও একটা সুন্দর কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।